ভোট না দিলে কি আমার নাম কাটা যাবে? ইলেকশন হয়ে গেল আর সব কিছু ভুলে যাওয়া হলো, যা পাপ তোমরা করেছো সেগুলো ধুয়ে মুছে চলে গেল, বেআইনি কিছু হয়ে থাকে, তাহলে যে অফিসার যুক্ত তার ফলভোগ করতে হবে। বুথ ক্যাপচারিং হিসেবে যদি গণ্য করা হয় তাহলে সেখানে রিপোর্ট হবে। আপনি কনফিডেন্ট এই গোটা ভোটটা জিরো রিপোল ভোট হবে? কোনো অভিযোগ না থাকলেও যদি ক্যামেরা ট্যাম্পার্ড হয়ে থাকে তাহলে সেখানে রিপোর্ট হবে। এই কাউন্টিং প্রসিডিওর আমরা নতুন করে চিন্তাভাবনা করছি। প্ল্যান বি একটা আছে আপনার? হ্যাঁ, আছে। নমস্কার, কাল দ্বিতীয় দফার ভোট গ্রহণ। তার আগে আজ আমরা যে মানুষটির সঙ্গে কথা বলবো তার উপরে বলা যেতে পারে প্রায় ভুবনের ভার। স্যার, কাল সেকেন্ড ফেজে ইলেকশন। এই ভোটের আগে আমরা ফার্স্ট ফেজ ইলেকশন দেখেছি স্যার, কিন্তু বাংলায় ভোট মানে তো গত 30 বছরের আমাদের যে অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে রাজনৈতিক হিংসা, ছাপ্পা, বুথ দখল। একটা সময় আমার অভিজ্ঞ অনেক সাংবাদিক বরুণ সেনগুপ্ত বলতেন যে সায়েন্টিফিক রিগিং। তো এইবারের ভোটটার পর, ফার্স্ট ফেজের পর, আপনি কি হলপ করে বলতে পারেন যে এবার একটা ফ্রি ফেয়ার পোল হয়েছে আর কি? আমাদের যে ধরনের পরিকল্পনা করা হয়েছে এবং সেই পরিকল্পনা যেভাবে আমরা মানে জমিতে বাস্তবায়িত করতে পেরেছি, তাতে আমার মনে হয় যে ফ্রি অ্যান্ড ফেয়ার পোল করা সম্ভব আমাদের রাজ্যে। সম্ভব? সম্ভব। মানে আমারই সহকর্মী সাংবাদিক আপনাকে প্রশ্ন করেছিলেন, আমি আবার সেটা জিজ্ঞাসা করছি যে আপনি মনে করেন যে আপনি ট্র্যাডিশনটা ভাঙতে পেরেছেন? দেখুন, প্রথম ফেজে নির্বাচন কমিশন করতে পেরেছে, আর এর সবচেয়ে বড় ধন্যবাদ মানে পাওয়া উচিত বাংলার মানুষের, কেননা তারা ভয়কে জয় করে এই সংখ্যায় এসছেন প্রতিটা বুথে। এবং আমি প্রচুর ভোটারের সাথে কথা বলেছি ফার্স্ট ফেজের পরে, একটা জায়গা থেকেও এরকম কমপ্লেন পাইনি যে তাকে ভয় দেখানো হয়েছে বা তাকে আটকানো হয়েছে। মানে ভোটের আগে এরকম অভিযোগ কোনো কোনো জায়গা থেকে পেয়েছি, কিন্তু ভোটের দিন এই ধরনের অভিযোগ আমরা কোথাও থেকে পাইনি। এই যে পশ্চিমবঙ্গে অবাধ ভোট মানে বিপুল ভোট, রেকর্ড ভোট তো পড়েছে, তো আমাদের এখানে প্রচলিত ধারণা হচ্ছে যে রেকর্ড ভোট মানে অবাধ নয়। আপনি বলছেন অবাধ ভোট হয়েছে, রেকর্ড ভোট মানে অবাধ নয়, বরঞ্চ একটা ধারণা রয়েছে যে দুধ আর জলের গল্প, যে কতটা দুধ কতটা জল। তার মানে আপনি কি এটা খুব কনফিডেন্সের সাথে বলতে পারেন যে কমিশন পরভংশের মতো দুধটাকে নিয়ে ইভিএমে পুড়তে পেরেছে? আমি এটাই বলবো যে যে পরিবেশে ভোট হয়েছে তাতে এই সংখ্যায় ভোট পড়া মানে হচ্ছে যে মানুষ এসে ভোট দিয়েছেন। যদি পরিবেশটা এরকম হতো যে প্রচুর হিংসা হচ্ছে, প্রচুর ভয় দেখানোর ঘটনা ঘটছে, কিন্তু তারপরেও 93% ভোট পড়তো, তাহলে এটা ধারণা করা যেত যে কিছুটা জল আছে, কিছুটা জল আছে। আর দ্বিতীয় যেটা হয়েছে যে আমরা তো সারাদিন ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে সমস্ত বুথের উপর নজর রেখেছি। এখানে প্রায় 200 মাইক্রো অবজারভার এখান থেকেই দেখেছেন, এছাড়া রিটার্নিং অফিসাররা দেখেছেন, এছাড়া ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কন্ট্রোল রুমেও মাইক্রো অবজারভাররা দেখেছেন। আমরা কিন্তু সেইরমভাবে যদি মানে যেটাকে প্রচলিত কথায় ছাপ্পা ভোট বলা হয়, সেরকম কোনো মানে ঘটনা আমরা দেখিনি। দু একটা কেসে আমরা দেখেছি, এক দুটো কেসে অভিযোগ হয়েওছে যে কেউ ফলস ভোটিং করে বেরিয়ে গেল। তাদের আমরা ক্যামেরাতেও একজন দুজনকে আমরা দেখেছি যে ফলস ভোটিং করেছে বলে মনে হচ্ছে। সেই সমস্ত কেসে আমরা বলেছি তাদের আইডেন্টিফাই করার, কারণ আমাদের তো ক্যামেরায় সেটা রেকর্ডেড থাকবে, আইডেন্টিফাই করে তাদের এগেনস্টে পুলিশি ব্যবস্থা নেওয়া, এফআইআর করা। এরপরেও আপনারা ফলস ভোটে আইডেন্টিফাই করতে পেরেছেন? হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে পেরেছি, খুবই অল্প সংখ্যায়। মানে তবুও নাম্বারটা আমরা এখানে অভিযোগ পেয়েছি 2-3টে, সেই 2-3টে আমরা পেরেছি। এক জায়গায় এক মহিলা বলেছেন যে তার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছেন, এরকম পেয়েছি। এটা দেখুন, এটা এখন যার রেকর্ড আছে, ডিজিটাল রেকর্ড যা আছে, ভিডিও রেকর্ড যা আছে, এটা যদি চেষ্টা করেন রিটার্নিং অফিসাররা, এটা খুঁজে বের করা যাবে যে কে দিয়েছে, কার হয়ে দিয়েছে তো অভিযোগ করছেন তিনি, আর কে দিয়েছে সেটা তো ভিডিও ফুটেজ থেকেই পাওয়া যাবে। সুতরাং সেটা নিয়ে কোনো সমস্যা নেই, যে কারণে আমরা দ্বিতীয় ফেজে বারবার করে প্রিসাইডিং অফিসারদের, সেক্টর অফিসারদের বলেছি আইডেন্টিটি খুব ভালোভাবে পরীক্ষা করে নিতে। আর ভোটারদের কাছেও, বিশেষ করে ফলস ভোটারদের, আমরা জানিয়েছি বিভিন্ন পোস্টারের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে এটা করতে যাও না, কারণ এটা করলে এবারে আমরা যা সাধারণভাবে যেটা করা হতো তাকে হয়তো ধরে বাইরে পাঠিয়ে দেওয়া হতো আগে, কিন্তু এবারে আমরা এফআইআর করবো, এফআইআর করে সে যাতে জাস্ট মানে কোর্টে তাকে নিয়ে যাওয়া যায় তার ব্যবস্থা আমরা করবো। কিন্তু আপনি বললেন যে রিটার্নিং অফিসার চাইলে তিনি দেখতে পারেন, কিন্তু বাংলায় আমি আবার পারসেপশনের কথাই বলছি স্যার, কিছু মনে করবেন না, সেটা হচ্ছে যে মনে করা হয় অনেকেই বলে যে সর্ষের মধ্যেই ভূত।
চিরন্তন অভিযোগ হচ্ছে যে পুলিশ এবং সরকারি কর্মচারী, প্রিসাইডিং অফিসার, বুথের যারা দায়িত্বে থাকেন তারা শাসক দলের ক্যাডারের মতন আচরণ করেন। সেটা বাম আমলেও ছিল, বর্তমান আমলেও রয়েছে। তো এইখানে সেই যে অভিযোগ, সেইটাকে কি মানে একটা নিরপেক্ষ একটা 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 অ্যাটিটিউড, সেটা কি কমিশন মানে আপনি কি মনে করেন যে এটা দেখানো গেল? এটা দেখুন, এটাও সঠিক যে আমাদের ব্যাপারে সাধারণ মানুষের পারসেপশন খুব বেশি পজিটিভ নয়। কমিশনের ব্যাপারে বলছি না, আমি বলছি যে না, আমাদের ব্যাপারে আমি বলছি, আমাদের ব্যাপারে সাধারণ মানুষের খুব ধারণা খুব পজিটিভ নয়। এবং এটার কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে আমরা যে কাজগুলো করেছি বা করছি, সেই কাজগুলো অনেক সময় ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার অভাব রয়েছে। অনেক সময় এরকম অভিযোগও হয়েছে যে কোনো না কোনো দলের হয়ে কাজ করছেন। তো এই ধরনের অভিযোগ বারবার আসছে বা আসে। এইবারে যেটা কমিশন ঠিক করেছিল প্রথম থেকেই, যে এই ধরনের অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হবে। আপনারা দেখেছেন যে অনেক ক্ষেত্রে যেখানেই অভিযোগ এসছে, সেই অভিযোগের যদি কণামাত্র মানে সত্যতা থেকে থাকে, তাহলে সেখানে বদলি করে দেওয়া হয়েছে, তাকে ইলেকশন রিলেটেড কাজ থেকে সরিয়ে দিয়ে অন্য কাজ, অন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ডিপার্টমেন্টাল এনকোয়ারি করা হয়েছে, অনেকের ক্ষেত্রে সাসপেনশন করা হয়েছে। সুতরাং আপনি যেটা বললেন যে এই যে ভূত, সর্ষের মধ্যে ভূত, আমি এটা অস্বীকার করতে পারবো না যে ভূত নেই বা ছিল না। আপনিও মানেন যে ভূত ছিল, হ্যাঁ, কিন্তু ভূত ছাড়াতে গেলে ওঝার দরকার। সেই ওঝার কাজটা কিন্তু ইলেকশন কমিশন এইবারে খুব গুরুত্বের সাথে করছে। কমিশন একটা জিনিস বারবারই এমফাসাইজ করেছেন, আমাদের বারবার বলেছেন যে এইটা ভাবার কোনো কারণ নেই যে ইলেকশন হয়ে গেল আর সব কিছু ভুলে যাওয়া হলো, যা পাপ তোমরা করেছো সেগুলো ধুয়ে মুছে চলে গেল, এরকম। তার মানে আপনারা পাপের প্রায়শ্চিত্তের একটা জায়গা রাখছেন। হ্যাঁ, নির্বাচন কমিশনের বক্তব্য হচ্ছে যদি বেআইনি কিছু হয়ে থাকে এবং তার যদি সপক্ষে প্রমাণ পাওয়া যায়, তাহলে যে অফিসার যুক্ত বা যে ভোটকর্মী যুক্ত, তাকে কিন্তু তার ফল ভোগ করতে হবে। এবং যে কোনো ডিসিপ্লিনারি প্রসিডিং যেটা নির্বাচন কমিশনের নির্দেশে হয়, সেটা নির্বাচন কমিশনের নির্দেশ ছাড়া তোলা যায় না। সুতরাং সরকার যেই করুক, এই অফিসারকে কিন্তু তার জবাবদিহি করতে হবে, এবং সেই জবাবদিহি অনেক দিন পর্যন্ত করতে হতে পারে। স্যার, আপনি খুব সৌম্য দর্শন, খুব আস্তে কথা বলেন, কিন্তু এই কথাটা যে এত কড়া কথা বললেন যে প্রায়শ্চিত্ত দীর্ঘদিন ধরে করতে হবে, এটা কিন্তু মানে মনে রাখার মতো ঘটনা। এটা কমিশনে, এর আগে কখনো কমিশনে আমরা এই অ্যাপ্রোচ দেখিনি। আমি নেক্সট যেটা জিজ্ঞাসা করতে চাই স্যার, কালকে ক্রিটিক্যাল ফেজ, এমন একটা ফেজ যেখানে নির্বাচনী সন্ত্রাস, অশান্তির একটা দীর্ঘ ইতিহাস আছে। ভাঙড়, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, জগদ্দল, ভাটপাড়া, বেলেঘাটা, এসব জায়গাগুলো, মানিকতলা আছে। তো কালকে কতগুলো সুপার সেন্সিটিভ বুথ, এবং সবচেয়ে বেশি কোথায় আপনারা মানে কোন জায়গাটা নিয়ে আপনাদের আশঙ্কা রয়েছে? দেখুন, আমরা প্রত্যেকটা বুথকেই খুব সেন্সিটিভ, স্পর্শকাতর ধরে নিয়েছি। সব কটা বুথ? সমস্ত বুথ। এটা ধরেছি এই জন্য যে একটা বুথে যদি কোনো ঘটনা কোনো সময় ঘটে থাকে, এটার কোনো নিশ্চয়তা নেই যে অন্য বুথে সেই ঘটনা ঘটবে না। আপাত নিরীহ ভোট, নিরীহ বুথ আগে কখনো ঘটেনি, কালকে ঘটবে না, এরকম ধরে নেওয়ার কোনো কারণ নেই। তার মানে সব বুথই হচ্ছে সেন্সিটিভ? সব বুথই সেন্সিটিভ, যে কারণে আমাদের সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স প্রতিটা বুথেই ন্যূনতম হাফ সেকশন, অর্থাৎ 4 জন করে জওয়ান সব জায়গায় আমরা দিয়েছি। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো প্রতিটি বুথ স্পর্শকাতর ধরে নিয়ে প্রত্যেকটা বুথ থেকেই আমরা ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করেছি। এই ওয়েবকাস্টিং ভেতরে একটি ক্যামেরা থেকে হবে, বাইরে আরেকটি ক্যামেরা থেকে হবে, এবং সেটা সিইওর কন্ট্রোল রুম থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কন্ট্রোল রুম, এমনকি রিটার্নিং অফিসারের কন্ট্রোল রুমেও দেখা হবে। তার সাথে ইলেকশন কমিশনের কন্ট্রোল রুমেও দেখা হবে। এটা তো গেল ওইটা, কিন্তু এর সাথে যেটা করা হয়েছে, যেটা আপনি বললেন সুপার সেন্সিটিভ, কোনো জায়গা আছে যেখানে মনে হচ্ছে যে সমস্যা হতে পারে, কেননা খুব সরু গলির শেষে হয়তো কোনো বুথ আছে, বা খুব ঘিঞ্জি এলাকায় একটা বুথ আছে যেখানে চারদিকে বাড়ি, চারদিকে মানুষ থাকেন, খুব অল্প মানে পরিসরে বুথের মধ্যে প্রচুর লোক জমায়েত হবেন, সেখানে একটা সম্ভাবনা থেকে যায় অসুবিধা হওয়ার। তো সেই সব জায়গায় আমরা রাস্তাতেও ক্যামেরা লাগাচ্ছি, অ্যাপ্রোচ রোডে দেখার জন্য, যাতে কোনো কিছু হওয়ার আগেই সেখানে কোনো স্টেপ নেওয়া যায়। স্যার, তো ক্যামেরার উপর আপনার অনেকটা ডিপেন্ডেন্ট, আমি বুঝতে পারছি, কিন্তু ক্যামেরার ফ্রেমের বাইরে যদি কিছু হয়, সেই সন্ত্রাস কী করে ঠেকাবে? হ্যাঁ, এটা দেখুন, এটাও আমরা প্রায় সমস্ত জেলায় রাজনৈতিক দলের নেতৃত্বের সাথে কথা বলেছি,
প্রতিটি জেলায় গিয়ে গিয়ে বলেছি, প্রতিটি জেলায় ক্যান্ডিডেটদের সাথেও কথা বলেছি, প্রায় সব জায়গায় অবজারভারদের সাথে কথা বলেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি, অফিসারদের সাথে কথা বলেছি, এবং যে বিষয়টা খুব মানে গুরুত্বের সাথে বলা হয়েছে সেটা হলো যে বুথ ক্যাপচারিং বলে একটা বিষয় আছে, যেটা রেজিস্ট্রেশন অফ পিপলস অ্যাক্ট 1951, তাতে এটার ব্যাখ্যা দেওয়া আছে যে বুথ ক্যাপচারিং কাকে বলা হয়। বুথ ক্যাপচারিং সাধারণভাবে এটা আমরা মনে করতাম ছোটবেলা থেকেই যে সেই সময় ব্যালট বক্স আর এই সময় ইভিএম যদি পোলিং পার্টির হাত থেকে তার দখল অন্য লোকের হাতে চলে যায় তাহলে সেটা বুথ ক্যাপচারিং, এবং সেখানে বুথের মধ্যে লোক ঢুকতে পারছে না বা বুথ থেকে ভোটার বেরোতে পারছে না বা এই ধরনের কিছু যদি হয় সে বুথ ক্যাপচারিং। বুথের মধ্যে কোনো ঘটনার সাথে সেই বুথ ক্যাপচারিংটা মানে সেটা যোগ ছিল, কিন্তু এই আইনেই আছে, যে আইনটা আমরা এতদিন প্রয়োগও করিনি, যে 135-এর এ ধারায় বলছে যে যদি কোনো ভোটার তার বাড়ি থেকে তার ভোট কেন্দ্রে যাওয়ার পথে যদি তাকে আটকানো হয়, তাকে ভয় দেখানো হয়, বাধা দেওয়া হয়, সেটা মানসিক হতে পারে, শারীরিক বাধা হতে পারে, এটাও বুথ ক্যাপচারিং হিসেবেই গণ্য করা হবে। এবং বুথ ক্যাপচারিং হিসেবে যদি গণ্য করা হয় তাহলে সেখানে রিপোর্ট হবে। আর আপনি ক্যামেরার কথা বলেছেন, এটাও আমাদের কাছে অভিযোগ ছিল আগে থেকেই, সেটাও নিয়েও আমরা নির্বাচন কমিশনের কথা বলেছিলাম যে ক্যামেরা কোনো কোনো জায়গায় দেখা গেছে যে ক্যামেরা উপরে কোনো কাপড় লাগিয়ে দেওয়া হয়েছে লেন্সের উপরে, বা অন্য স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে, বা ক্যামেরার মুখটা ঘুরিয়ে দেওয়া হয়েছে, বা ক্যামেরার তার ছিঁড়ে দেওয়া হয়েছে, ক্যামেরা ট্রান্সমিট করতে পারেনি। এটা আমরা গত ইলেকশনেও দেখেছি, অনেক জায়গায় এটা হয়েছে। তো এই ব্যাপারে নির্বাচন কমিশন নির্দেশ খুব স্পষ্ট, কোনো অভিযোগ না থাকলেও যদি ক্যামেরা ট্যাম্পার্ড হয়ে থাকে তাহলে সেখানে রিপোর্ট হবে। আচ্ছা, তো এত কিছুর পরেও ধরুন কালকে যদি কেউ গিয়ে দেখেন যে তাকে বলা হলো যে আপনার ভোটটি পড়ে গেছে, এই আপনার ভোটটি পড়ে গেছে এটাও সেই চিরন্তন একটা কিংবদন্তি বাংলার ভোটের লাইন, তাহলে তার কাছে ইমিডিয়েট রিলিফ কি? কমিশনের কোনো হেল্পলাইন আছে? হ্যাঁ, নিশ্চয়ই হেল্পলাইন আছে। আমাদের এখানে যে হেল্পলাইন আছে তিনি সেখানে কমপ্লেন সঙ্গে সঙ্গে করতে তিনি কি কোনো রিলিফ পাবেন? দেখুন, যদি ভোট পড়ে গিয়ে থাকে ওনার, তাহলে একটা পদ্ধতি আছে, তিনি একটা টেন্ডার্ড ভোট করতে পারেন। তার ভোটটা ডাইরেক্টলি কাউন্ট হবে না, কিন্তু কোনো কোনো কন্ডিশনে তার ভোট কাউন্ট হতে পারে। আচ্ছা, এটার ব্যাপারে বিশদভাবে কিছু নিয়মাবলী আছে, কিন্তু যেটা উনি করতে পারেন যে উনি যদি বলেন যে আমার ভোট পড়ে গেছে, তাহলে আমরা দেখতে পাবো যে উনি কোন সিরিয়াল নাম্বারে ভোটার লিস্টে। ধরুন ওনার নাম্বার হচ্ছে 351, এবার 351 নম্বরের এগেনস্টে যে ব্যক্তি ভোট দিয়েছেন ক্যামেরা আছে এবং রেজিস্টারে তার সই বা তার আঙুলের ছাপ এবং টাইমিংটাও আছে। হ্যাঁ, তো এবারে আমরা যে নির্দেশটা দিয়েছি, টাইম আছে, যে নির্দেশটা আমরা দিয়েছি যে এইরকম প্রতিটি ক্ষেত্রেই এফআইআর করতে হবে। এফআইআর করে দ্যাট মানে ওই যে ফলস ভোট করেছে হি হ্যাজ টু বি ব্রট টু জাস্টিস। তার মানে টাইম স্ট্যাম্প দেখে এবং ক্যামেরা দেখে আপনারা ওটা একটা জায়গায় কনক্লুসিভ জায়গায় আসতে পারেন। হ্যাঁ, আমরা আসতে পারি এবং আসার ইচ্ছে আছে, কারণ এখানেও একটা প্রায়শ্চিত্তের গল্প আছে। এখানেও একটা প্রায়শ্চিত্তের গল্প আছে। তার কারণ হচ্ছে যে কেউ যদি কারোর কোনো জিনিস চুরি করে তাহলে তার জন্য থেফটের মামলা হয়, চুরির মামলা। কিন্তু ভোট চুরি করিনি, কিন্তু ভোট চুরি করাটা কোনো অংশে কম নয়, ফান্ডামেন্টাল রাইট। সুতরাং এটাকে খুব গুরুত্বের সাথেই আমরা দেখছি। আজকে আপনার সাথে যখন আমি কথা বলছি, সমস্ত পশ্চিমবঙ্গের মিডিয়া সরগরম হয়ে আছে একটি ঘটনা নিয়ে, জাহাঙ্গীর খান এবং সেখানে গিয়ে একজন পুলিশ অফিসারের তার যে হুঁশিয়ারি। কিন্তু একটা কথা স্যার আপনি বলুন, যে পশ্চিমবঙ্গে তো খুব পোলারাইজড, হাইলি চার্জড একটা অ্যাটমসফিয়ার, সেখানে একজন মাইনরিটি ক্যান্ডিডেট আর একজন ইউপি থেকে একজন পুলিশ অফিসার এসছেন, তিনি যেভাবে কথা বলছেন, এটা কি কোনোভাবে একটু পলিটিক্যাল মেসেজিংও হয়ে যাচ্ছে না? যে ঘটনার কথা আপনি বলছেন, এটা তো ঘটনা যে ওই অনেকে বলছেন স্যার প্লেইং টু দ্য গ্যালারি হচ্ছে এটা। আমরা দেখুন, কালকে গত 60 ঘন্টায় 2473 জন ব্যক্তি অ্যারেস্ট হয়েছেন। 2400? হ্যাঁ, হিউজ। হ্যাঁ, বিরাট সংখ্যায়। এবং এরপরেও আমাদের কাছে কিন্তু অবিরত কমপ্লেন আসছে, এবং আমি এখনই আপনাকে খুলে দেখিয়ে দিতে পারি যে এক্ষুনি বোধহয় আমার 2400 কমপ্লেনের বেশি চলে এসছে। এগুলো তো হচ্ছে রেজিস্টার্ড কমপ্লেন কত লোক করেনি সেটার হিসেব তো আমার কাছে ভয় করেনি বা বিভিন্ন কারণে করেনি, সেটার হিসেব তো আমার কাছে নেই।
তো এই ধরনের সিচুয়েশন আমি তো 4-5টা রাজ্যে অবজারভারের ডিউটি করেছি আগে আগে। আমি কোথাও এই ধরনের অবস্থা দেখিনি যে এই তো মানে এই যে ইলেকশন হচ্ছে না কি হচ্ছে তো বলা খুব মুশকিল। মানে এই ধরনের ফোর্স ডিপ্লয়মেন্ট ওই জন্য তো দেখবেন যে সংবাদ মাধ্যমে যে ক্যাচ লাইন, যেমন আমরা বলছি যে বাংলার ভোট, মানে আমাদের তো স্পেশাল 26, কিন্তু আমাদের গাড়িতে লেখা আছে বাংলার ভোট যুদ্ধ, কাউকে দেখছি মহারণ, কেউ মানে এই যে যুদ্ধের সাথে লিঙ্ক করা হয়েছে, হাল্লা চলেছে যুদ্ধ টাইপের একটা ব্যাপার। এটাই অবস্থা। এটা খুব দুঃখের বিষয়টা, কারণ মানুষ গণতান্ত্রিকভাবে ভোট দেবে, যাকে ইচ্ছে তাকে দেবে, সরকার আসবে সবারই ভোটে নির্বাচিত হয়ে। এটা তো মানে বাংলা বিশেষ করে তো ডিজার্ভ করে। মানে আপনি এই দুঃখের বলেন স্যার, আপনি একজন বাঙালি আমলা, কতবার আমরা ভোটের পরে দেখলাম যে ভোট পরবর্তী সন্ত্রাসেও কতজন মারা গেলেন। আপনার খারাপ, মানে কতটা খারাপ লাগে এটা বসে? খুবই 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 দুঃখের ইস্যু। মানে একজন তার ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করবেন, তার জন্য তাকে প্রাণ দিতে হবে। তিনি একে বা তাকে মানে সাপোর্ট করছেন বলে বা ভোট দিচ্ছেন বলে, এটা তো একেবারেই সভ্য সমাজে মানে অ্যাকসেপ্ট করা যায় না। আমাদের গতবারের ইলেকশনেও আমি একটা পরিসংখ্যান দেখছিলাম যে ভোটের আগে অবধি গত ইলেকশনে 20 জনের মৃত্যু হয়েছিল। মানে প্রিপোল ভায়োলেন্স, পোস্টপোল তো ছেড়েই দিই, এখন অবধি আমাদের কোনো মৃত্যু নেই। আমি আশা করব যে কালকেও বাংলার গণতন্ত্রপ্রেমী মানুষ এটাকে মানে এই যে মডেলটাকে পরিবর্তন করবেন। এই যে ভোটের সময় হিংসা বারবার এবং লোকের মৃত্যু, এটা কালকে পরিবর্তন হবে এই আশাটা আমরা করছি। এর জন্য আমাদের যা যা করা দরকার আমরা সবই করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতবার ভোটের পরে বলেছিলেন এই যে ভোটের সময় যে প্রাণহানি এবং ভোটের ঠিক পরপরই যে প্রাণহানি বা সন্ত্রাস, সেটা রুখতে না পারার দায় হচ্ছে কমিশনের। হ্যাঁ, তো সেই জন্যই তো আমরা এই সমস্ত আপনারা কতদিন পর্যন্ত এই সিকিউরিটিটা দেবেন স্যার? যতদিন প্রয়োজন হবে। যতদিন প্রয়োজন হবে, কেননা নির্বাচন কমিশনের কাছে এটা সবচেয়ে গুরুত্বের যে কোনো ভোটার তার যেন মৃত্যু না হয়, তার যাতে কোনো অঙ্গহানি না হয়, এটা দেখা। কারণ ভোটের সাথে লিঙ্ক হয়ে যদি কোনো মৃত্যু হয়, সেটা কমিশন কিছুতেই সেটা অ্যাকসেপ্টেবল নয় কমিশনের কাছে। স্যার, এতক্ষণ আমরা কালকে ভোটের কথা বললাম, আমি জানি আপনি খুব ব্যস্ত, আমি খুব তাড়াতাড়ি আপনাকে এটা শেষ করব। আমি কাউন্টিংয়ের কথা আসছি স্যার। এগেইন কাউন্টিং নিয়ে অভিযোগ থাকে। আমিও ছোটোবেলা থেকে সিপিএমের জমানা থেকেও দেখছি যে কাউন্টিং সেন্টার থেকে অপোজিশনের যে ক্যান্ডিডেট, তাকে তার এজেন্টকে বুঝতে দেওয়া হয় না, বার করে দেওয়া হয়। 2 রাউন্ড শেষ হতে না হতেই, 3 রাউন্ড শেষ হতে না হতেই যে তাকে বার করে দেওয়া হয়। এইটা একটা জিনিস। আর গতবার আমার ইলেকশনের একটা অবজারভেশন আছে, ইলেকশনে যখন 2nd রাউন্ড 3rd রাউন্ডের যখন কাউন্টিং হচ্ছে, একটা সংবাদ মাধ্যম 1 নম্বর নাম্বার দেখাচ্ছে। এই যে নাম্বারের ডিস্টরশন, আমি কারোর নাম করবো না, নাম্বারের ডিস্টরশনের জন্য একটা আতঙ্কের তৈরি হচ্ছে, হেরে যাচ্ছে এবং বুথ ছেড়ে চলে যাচ্ছে। এই জায়গাটাকে আপনারা কি করে এনশিওর করছেন? এটা আমাদের নজরে আছে, এই বিষয়টা আমাদের নজরে আছে। এর মধ্যে দুটো অংশ। একটা অংশ হচ্ছে কাউন্টিং প্রসিডিওর। এই কাউন্টিং প্রসিডিওর আমরা নতুন করে চিন্তাভাবনা করছি, যদিও সময় খুব অল্প। এর মধ্যে যে মানে এই প্রসিডিওরের মধ্যে যে জায়গায় পরিবর্তন করলে এটা আরও স্বচ্ছ হবে, সেটা আমরা করব। এটাই কথা হয়েছে নির্বাচন কমিশনের সাথে। আর দ্বিতীয় যেটা বললেন যে মানে এটা আপনার প্ল্যান বি একটা আছে আপনার? হ্যাঁ, আছে, এটা আছে। এটা নিয়ে কিছু কাজ আমরা করেওছি এর মধ্যে। হয়তো আগামী 1-2 দিনের মধ্যে সেটাও নির্বাচন কমিশন যখন এগ্রি করে যাবে। মানে আজকে আপনি প্ল্যান বিটা বলবেন না আমাকে, মানে হয়ে যাওয়ার পরে? এখনো প্ল্যান বিটা সম্পূর্ণ হয়নি। সম্পূর্ণ হলে আমরা নিশ্চয়ই মিডিয়াকে বলবো, কেননা আমরাও চাই যে সবাই জানুক যে কিভাবে হচ্ছে। আর দ্বিতীয় যেটা আপনি বললেন যে মিডিয়া যে খবর দেখাচ্ছে অনেক সময় সেই খবর ঠিক নয়। আপনারা জানেন যে এই সম্প্রতি যেদিন ফেজ 1 ভোটিং হলো সেদিন এবং তার আগের দিনও মানে বিনা কারণে কিছু মিডিয়া কিছু তথ্য পরিবেশন করলো, যে তথ্যটা সাধারণভাবে মানে নির্বাচন প্রক্রিয়াকে এবং নির্বাচন কমিশনকে কিছুটা মানে অসত্য তথ্য পরিবেশন, ভিলেন বানিয়ে দেওয়ার লক্ষ্যে। তো আমরা প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমরা তাদের বলেছি, তাদের এই যে কন্ডাক্ট, এটা সম্পর্কে আমাদের জানাতে যে কেন তারা করেছেন, এবং যে যারা জানিয়েছেন এবং যা জানিয়েছেন সেটা বিশ্বাসযোগ্য হয়নি, সেই জন্য তাদের এগেনস্টে এফআইআরও করা হয়েছে। এই স্টান্সটা আমাদের থাকবে যে কেউ যদি
মানে কোনো রকম অভিসন্ধি নিয়ে অসত্য তথ্য পরিবেশন করেন, তাহলে আমরা যা যা করণীয় সেটা আমরা করব। স্যার, কলকাতায় কালকে ভোট, আপনি দীর্ঘদিন কলকাতায় থেকেছেন। কলকাতায় বলে যে মানুষ বস্তি এলাকার ভোটটাই বেশি পড়ে, কিন্তু আবাসনে যারা থাকেন বা আবাসন ছাড়াও মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত, তারা ভোটের দিন বুথমুখী হন না, অনেকেই বেড়াতে চলে যান ইত্যাদি প্রভৃতি। আর আপনারা যে অ্যারেঞ্জ করেছেন, যে ব্যবস্থাপনা করেছেন, এবং এসআইআর প্রসেসের পরে আমি দেখছি উৎসাহ উৎকণ্ঠা দুটোই আছে। উৎসাহও আছে, অনেকে যারা আবার করে ফর্ম ফিল আপ করেছেন, বাড়িতে বিএলও গেছেন, ছবি তুলে লাগিয়েছেন, তাদের মধ্যে আবার একটা উৎসাহ কাজ করছে। আবার অনেকের মধ্যে উৎকণ্ঠাটাও রয়েছে, যদি ভোটটা না দিই তাহলে বোধহয় ভোটাধিকার আমার চলে যাবে, আবার ভোটার তালিকা থেকে নাম চলে যাবে। কালকে কি ধরনের কলকাতায় আপনি রেসপন্স এক্সপেক্ট করছেন স্যার? হ্যাঁ, প্রথম আমি আপনার এই প্রশ্নটার যে দ্বিতীয় ভাগ সেটা একটু উত্তর দিয়ে দিই, কারণ এটা দেওয়া দরকার। আমিও অনেক জায়গায় শুনেছি যে অনেকে আমাকেও জিজ্ঞেস করেছেন যে ভোট না দিলে কি আমার নাম কাটা যাবে। এইটা খুব ভালো কথা, আপনি বলুন। এটা একেবারেই তা নয়। ভোট দেওয়া যেমন একটা অধিকার একজন নাগরিকের, ভোট না দেওয়াটাও তার একই রকম অধিকার। সুতরাং ভোট না দিলে, কেউ যদি ভোট না দিতে চান তাহলে তিনি নাই দিতে পারেন, এবং তার সাথে তার ভোটার লিস্টে নাম থাকা না থাকার কোনো সম্পর্ক নেই, 1 নম্বর। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা আসুন, আপনারা ভোট দিন, এটা গণতন্ত্রের উৎসব, যোগ দিন। এবারে যে ব্যবস্থা আমরা করেছি তাতে আমার মনে হয় না যে কোথাও কোনো অসুবিধা হবে। এবং আপনি যে হাই রাইজের কথাটা বললেন, হাই রাইজে আমরা কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী যে আরবান এরিয়াগুলো, সেখানে প্রায় 79টা হাই রাইজকে আইডেন্টিফাই করে সেগুলোতে আমরা হাই রাইজের মধ্যে বুথ তৈরি করে দিয়েছি, যাতে হাই রাইজের থেকে অনেক সময় অভিযোগ হয়েছে আগে যে আমরা বাইরে ভোট দিতে যেতে পারি না, আমাদের ভয় লাগে, গেটের সামনে কেউ থাকে বা গেট বন্ধ করে দেওয়া হয়, এরকম অভিযোগও এসছে কোনো কোনো জায়গা থেকে। তো এই সবগুলো অভিযোগগুলোর মানে সলভ করার জন্য আমরা ওই হাই রাইজের মধ্যেই আমরা বুথ করেছি 79টা জায়গায়। আরও অনেক জায়গায় করতে হবে, সবগুলো করে উঠতে পারিনি এবারে, আগামী দিনে হবে। কিন্তু এটাও আমি শুনেছি যে অনেক আবাসন আছে, তাদের মধ্যে একটা বিতর্ক হয়েছে অ্যাসোসিয়েশনের মধ্যে, RW এর মধ্যে, অনেকেই চায়নি যে বুথ হোক, কারণ তাহলে আইডেন্টিফাইড হয়ে যেতে পারে। মানে এই ভাবনাটাও কিন্তু না, সেটাই তো এই কালচারটা পরিবর্তন করার কথাই তো আমরা নির্বাচন কমিশন বারবার বলছে, যে এই যে ভোট দিলে তাকে কিছু ফেস করতে হবে, কোনো না কোনো থ্রেট, এই জায়গাটা থেকে আমাদের অন্য জায়গায় যেতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চাক বা না চাক, নির্বাচন কমিশন যা আইন আছে তাতে কিন্তু নির্বাচন কমিশন রিকুইজিশন করে বুথ তৈরি করে দিতে পারে। কমিশন চাইলে ওটা করতে পারে। RW এর উপরে কিছু ডিপেন্ড করে না, কোনো ওনাদের বক্তব্য কোনো এই ক্ষেত্রে কোনো ভ্যালু নেই। তবু এবার প্রথমবার বলে আপনারা কিছুটা তাদেরকে কনফিডেন্সে নিয়ে আমরা করে দিয়েছেন, যে যারা আপত্তি করেছেন তাদেরকে। এবং আমার মনে হয় যে এই যে এবারে ভোটের যে অভিজ্ঞতা মানুষের হবে, বিশেষ করে হাই রাইজে, তার থেকে অন্য যেসব জায়গায় নেই, তারাও দাবি করবেন যে আমাদের এখানেও বুথ করা হোক, এবং আগামী দিনে আগামী ইলেকশনে নিশ্চয়ই সেটা কনসিডার করবে। হ্যাঁ, বাড়ির মধ্যে মানে অ্যাপার্টমেন্টের মধ্যে বুথ হলে তো মানুষের সুবিধা হবে, 3 তলা থেকে নেমে এসে ভোটটা দিয়ে চলে যাবেন। স্যার, আপনি বললেন ফার্স্ট ফেজে কোনো রিপোলের এখনো পর্যন্ত নেই, আপনি কনফিডেন্ট এই গোটা ভোটটা 0 রিপোল ভোট হবে? না, এইটা আমি বলবো না। এই জন্য এটার সাথে অশান্তির সম্পর্ক নেই। অশান্তির জন্য অশান্তি হয়তো, মানে আমরা আশা করছি যে অশান্তি হবে না, লোকে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে, সেটা তো আমরা কালকেই দেখতে পাবো কি হচ্ছে। কিন্তু যে অন্য অনেকগুলো জিনিসের জন্য রিপোল হয়, যেমন পোলিং অফিসারদের ভুলের জন্য রিপোল হতে পারে, যদি ইভিএম ঠিকভাবে কাজ না করে, সেটা যদি ঠিক সময় রিপ্লেসমেন্ট না হয়, তার জন্য রিপোল হতে পারে। আমি একটু আগে বললাম ক্যামেরা যদি কোথাও বন্ধ করে দেওয়া হয় বা ট্রান্সমিশন এফেক্ট করে, তাহলে রিপোল হতে পারে। বিভিন্ন কারণে রিপোল হতে পারে। পোলিং প্রক্রিয়াতে যদি কোনো রকম মানে ভুল থাকে প্রিসাইডিং অফিসারদের বা পোলিং পার্টি, তাহলে রিপোল হতে পারে। তো অনেক কারণ আছে রিপোলের। তো সেই সব কারণগুলো তো আমরা যথাসাধ্য চেষ্টা করেছি প্রশিক্ষণ দিয়ে এমনকি আজকে ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে সমস্ত পোলিং পার্টি বেরিয়েছেন। এই যে প্রায় 41,000 বুথে কালকে ভোট হবে, 41,000 পোলিং পার্টিকে লাস্ট মিনিট ব্রিফিংও দেওয়া হয়েছে। কোনো জেলায় তাদের ভিডিওর মাধ্যমেও ট্রেনিং দেওয়া হয়েছে। তো এদের সমস্ত যে নিয়ম কানুন আরেকবার করে বলে দেওয়া হয়েছে। লক্ষ্যটা একটাই, যাতে রিপোল না হয়।
কিন্তু তারপরেও কিছু কিছু ভুল তো হয়ে যায়, এবং ভুল হয়ে গেলে সেই ভুলটা যদি এমন ভুল হয় যাতে ওখানকার ভোটটাই মানে ঠিকভাবে গোনা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে রিপোল হতে পারে। স্যার আমার লাস্ট দুটোই ছোট ছোট প্রশ্ন। সেটা হচ্ছে আপনি পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার দায়িত্বে ছিলেন, দপ্তরের দায়িত্ব সামলেছেন, সব ব্যাপারে আপনার পক্ষে একটা খুব ভালোই আমরা শুনেছি, এবং আপনি মুখ্য সচিব হওয়ার ব্যাপারে পুরোপুরি একটা যোগ্য ছিলেন, সব কিছু ছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে এই যে একটা চেনা পশ্চিমবঙ্গ, আপনাকে তো চেনা, এই চেনা পশ্চিমবঙ্গে কি এই ভোট করাতে গিয়ে আপনি নতুন করে আবিষ্কার করলেন? হ্যাঁ, খুব ভালো পয়েন্ট বলেছেন। হ্যাঁ, আমি অনেক ঘুরেছি, পুরো রাজ্যটাই অনেক অনেক জায়গায় ঘুরেছি, অনেক মানুষের সাথে যোগাযোগ হয়েছে, একেবারে গ্রাসরুট লেভেলে মানুষের সাথে অনেক যোগাযোগ হয়েছে আমাদের কাজের ক্ষেত্রে। কিন্তু এইবারে যেভাবে মানুষের সাথে সংযোগ হলো এবং যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা যে আমি এত কাছ থেকে দেখতে পেলাম, এটার সুযোগ এই কাজটায় যদি আমি যুক্ত না হতাম তাহলে আমি এর সুযোগ পেতাম না। মানে আপনি যেভাবে পশ্চিমবঙ্গকে চিনতেন সেটা কি হেল্প করলো, না এটাকে নতুন? না, নিশ্চয়ই হেল্প করেছে, কারণ আমি উত্তরবঙ্গের একরকম ক্যারেক্টার, আবার পশ্চিমাঞ্চলের আরেক রকম ক্যারেক্টার, সেই ক্যারেক্টারে আমাদের কি কি করণীয়, বিশেষ করে এসআইআরে খুব হেল্প করেছে। নির্বাচনে তো করবে কিছুটা, কিন্তু এসআইআরের ক্ষেত্রে অনেক কিছু আমরা করতে পেরেছি। লাস্ট প্রশ্ন আমার, আমরা যখন বাম জমানাতেও ভোট কভার করতে গেছি বা এখনও ভোট কভার করি, সাংবাদিকদের পরিবারেরও কিন্তু উদ্বেগ থাকে, কারণ এই যে ভোটের মধ্যে যখন বোমা পড়ছে, মারপিট হচ্ছে, সাংবাদিকের পরিবারের লোকজন, পুলিশের পরিবারের লোকজন উদ্বেগ থাকে। আপনার পরিবারের কি উদ্বেগ আছে যে আপনি একটা হাই রিস্ক একটা রেসপন্সিবিলিটি আছেন, যেখানে ইলেকশনে পুলিশ অবজারভারকে গিয়েও ঘেরাওয়ের মুখে পড়তে হচ্ছে? আজকেও আমি দেখেছি ডায়মন্ড হারবারে পলতায় ওখানে যে ধরনের স্লোগান হচ্ছে, এবং তো আপনার বাড়িতে কখনো কোনো উদ্বেগ নিয়ে বলেছেন যে সাবধানে থেকো? আমার মনে হয় উদ্বিগ্ন তো বটেই, কিন্তু মুখে আমাকে কিছু বলেনি। যেদিন আমার প্রথম এই প্রস্তাবটা এলো যে এই কাজটা আমি করব কি করব না, সেই সময় এটা একটা ভয় ছিল যে এই রকম পরিবেশে এই কাজটা করাটা ঠিক হবে কিনা, কিন্তু বাড়ি থেকে আমি ফুল সাপোর্ট পেয়েছি যে যদি তোমার মনে হয় যে এটা করা উচিত রাজ্যের জন্য, তুমি করো। আর এই যে টানা 3 মাস, 3.5 মাস, 4 মাস হলো, এইটার পরে কি কোনো ভেকেশন প্ল্যান করে রেখেছে, না প্রায়শ্চিত্তগুলোকে আপনি নিশ্চিত করে তবেই? না, সেরকম নয়। আমার তো অ্যাকচুয়ালি এই রোলের কাজটা যেদিন শেষ হলো, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি, তারপর থেকে আমার তো এটা কন্টিনিউ করার কথা ছিল না, কিন্তু নির্বাচন কমিশন বললো যে তুমি এটাও দেখে দাও ইলেকশনটা, সেই জন্য আমি বাধ্য হলাম আর কি এক প্রকার, কারণ আমার অন্য জায়গায় জয়েন করার কথা ছিল, তো সেটা হয়নি। এবার আমি এই 5ই মের পরে আমি হয়তো সেখানে জয়েন করব, কিন্তু আমি যদি কোথায় স্যার এটা বলবেন? আমি একটা প্রাইভেট কোম্পানির সাথে কথাবার্তা বলেছি, আচ্ছা। তাদের মানে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তারা কাজ করে, আচ্ছা। সেইখানে আমার জয়েন করার কথা। কিন্তু এটাও ঠিক যে আমি একটা ছুটিও চাই 10-15 দিন, জয়েন করার পর দেখবো। সেটা আপনার কোথায়, আপনার ফেভারিট ডেস্টিনেশন কি হতে পারে? মানুষও তো চিনুক যে ব্যক্তি সুব্রত গুপ্ত মানুষটা কি, তার পছন্দের জায়গা কি? পাহাড়, জঙ্গল, এগুলো ভালো লাগে খুব। আচ্ছা। নর্থ বেঙ্গল খুব ভালো লাগে, নর্থ বেঙ্গলে খুব যাই, তবে এবারে গেলে হয়তো কোথাও সাউথ ইস্ট এশিয়া বা ইউরোপ এরকম কোথাও যাব। খুব 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 ভালো লাগলো, এবং আপনি যে আপনার এই চরম ব্যস্ততার মধ্যে কালকে সেকেন্ড ফেজে ইলেকশনের ভোট গ্রহণের আগে যে সময় দিলেন, এই জন্য অনেক ধন্যবাদ স্যার। আমরাও চাইবো যে কালকের ভোট অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু হোক। আরও চাইবো এই যে অ্যাভারেজ পোলিং প্রথম পর্বে 93.19%, আমি তো সত্যি ঠিকই বলছি তাই তো, 93.19% যে পোলিং হয়েছে, সেকেন্ড ফেজের ভোট এতটাই উৎসবের হোক যে ওই 93.19%কেও ছাপিয়ে গিয়ে যেন 94, 95 বা 96 পৌঁছে যেতে পারে। অনেক ধন্যবাদ সুব্রত বাবু, দ্য ওয়ালের তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।